Okay, thank you very much. I think it was completely an absorbing session. We were all glued with the screen. এবং আমার মনে হয় যে যে বিষয়টার উপর আমরা এতক্ষণ শুনলাম, ন্যাশনাল ইয়াং একাডেমি অফ বাংলাদেশ, যাদের যাত্রা ইয়াং সায়েন্টিস্টদের নিয়ে, ইয়াং মাইন্ডস, তারা আর্লি ক্যারিয়ার রিসার্চার্স, তাদের জন্য এই ধরনের বিষয়বস্তুকে নিয়ে এরকম একটি জম্পেশ ওয়েবিনার, I firmly believe that will help them shape their career. So I think we are entering into the second stage of this webinar. And in this webinar stage, I would like to open up the panel discussion. So in the panel discussion, may I have the privilege to introduce you two prolific scientists in Bangladesh, in Professor A Mamun and Professor Dr. Saleh Hasan Naqib. We have got other two panelists from National Young Academy of Bangladesh. But I would like to offer, first of all, Professor A Mamun to say, to share his views with us. Before offering the chair to Professor A Mamun, here is the quick note about him, just to give you an impression. Okay, so I'm sharing the screen. Okay, may I have the privilege to introduce Professor A Mamun before you. A Mamun is a professor of physics from Jahangirnagar University, who completed his BSc honors and MSc in physics from the same university. He completed his PhD in plasma physics from the University of St. Andrews. Professor Mamun has postdoctoral fellowships with Alexander von Humboldt Commonwealth Postdoc Research and the Max Planck Research Fellowship. He's a regular associate of the ICTP, Trieste, Italy. He has direct collaboration with different well-known plasma physics around the globe. So with this little introduction, may I offer Professor A Mamun to share the monitor, or to share your views with the audience of today's webinar. Over to you, sir. Sir, আপনাকে আনমিউট করে নিতে হবে। মামুন স্যার, আপনার ইয়েস। প্রথমেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এই যে আমাদের যে নতুন একটা সংগঠন হয়েছে বাংলাদেশে, যে ইয়াং একাডেমি অফ সায়েন্স। আমি এদেরকে বলতে চাই, দে আর দ্য নিউ রাইজিং স্টার্স ইন দ্য স্কাই অফ সায়েন্টিফিক কমিউনিটি। তাদের নিয়ে গর্ব করতে চাই। আজকে আমি সত্যি অত্যন্ত ভালো লেগেছে এই যে আজকের যে প্রোগ্রামটা, বিশেষ করে প্রফেসর তারিক যে উপস্থাপন করলেন, এটা প্রয়োজন, আমাদের রিলাইজ করা দরকার। আমাদের যারা আমরা বাংলাদেশে আমরা যারা আছি, যারা আমরা কাজ করছি, তাদের আসলে এই ধরনের বক্তব্য, এই ধরনের প্রেজেন্টেশন আমাদের প্রয়োজন। এটা সময় উপযোগী এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই যে আমাদের নতুন প্রজন্ম, আমি আসলে মধ্য প্রজন্ম, নতুনও না আবার পুরাতনও না, আমি মাঝামাঝি। সে কারণেই আমি সিনিয়রদের খুব শ্রদ্ধা করি আর জুনিয়রদের খুব স্নেহ করি। আমার অবস্থান খুব ভালো, মাঝখানে আছি আমি। তো আসলে আমি অত্যন্ত আনন্দিত এবং আমাদের যে ইয়াং স্টারদের নিয়ে আমি গর্বিত বটে। তো এখন আমি যেটা বলতে চাই, আমরা গবেষণা আসলে আমরা কেন করি, গবেষণাটা আসলে কি, গবেষণা আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণাকে কম্পালসারি কেন করা হয়েছে। গবেষণার মূলত দুইটা উদ্দেশ্য আমি বলতে চাই, পরে আমি বক্তার বক্তব্য বলবো। সেটা হলো, এক নম্বরে হলো যে আমাদের নলেজকে আপডেট করা, এটা হলো গবেষণার প্রথম শর্ত। আমাদের নলেজকে আপডেট করবে। দুই নম্বর শর্ত যেটা, সেটা হলো আমাদের ব্রেনকে শানিত করবে। যখন নলেজকে আপডেট করবে আর ব্রেনকে শানিত করবে, তখন কিন্তু আমরা যারা গবেষণা করতে চাই বা করার আগ্রহী বা করি, তাদের কিন্তু এক সময় পেশার থেকে নেশায় পরিণত হয়ে যায়। প্রথম পড়েছিলাম, আজকে বক্তা বলেছে কেন আর্টিকেলের সংখ্যা বাড়াতে চাই, কেন আমরা আর্টিকেল বাড়াই, কিন্তু এক সময় কিন্তু এটা নেশাতে পরিণত হয়ে যায়। আর একটা জিনিস যেটা হয়,
যখনই আমি একটা আইডিয়া চিন্তা করি রাতে শুয়ে শুয়ে, অথবা ম্যাক্সিমাম আইডিয়া আমার ঘুম ভাঙে প্রভাতে, তখন আমার মনে আসে আইডিয়া। তো যখন একটা নতুন আইডিয়া নিয়ে কাজ করি তখন কিন্তু এটা প্রকাশ করার জন্য ব্যাকুল হয়। যেমন কবিরা বলে, হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেউ। আসলে কবি যখন একটা কবিতা লেখেন তাড়াতাড়ি মানুষকে শোনাইতে চায়, প্রকাশ করতে চায়। বিজ্ঞানীরাও কিন্তু এক ধরনের কবি বা লেখক, তারাও কিন্তু তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে ধারণা, বিজ্ঞান ভিত্তিক যে চিন্তা, যে আইডিয়া, যখনই তারা ওইটাকে কাজটা কমপ্লিট করে তখন কিন্তু সে মানুষকে জানানোর জন্য ব্যাকুল হয়ে ওঠে, এবং সেটার নামে আসলে প্রকাশনা। হৃদয়ের কথা, তার মনের কথা, তার প্রাণের কথা, যেটা সে ফিল করেছে এবং সেটা সে ক্যালকুলেশন করেছে এবং দেখিয়েছে, এবং দেখিয়ে অন্যকে দেখাতে চাচ্ছে যে হ্যাঁ আমি যেটা বলেছি, যে অ্যাজাম্পশন করেছি এটা ঠিক, এবং দেশকে জানান দেওয়া, এটার নামই আসলে গবেষণা। আর আমাদের শিক্ষকতা, এই গবেষণাটা আমরা শিক্ষকতা করি, তাদের কিন্তু ব্রেনকে শানিত করা, নলেজকে আপডেট করা ছাড়া বিকল্প নেই। যে গবেষণা ব্রেনকে শানিত করে না, নলেজ আপডেট করে না, আমি সেটাকে গবেষণা বলতে চাই না। অনেকে হয়তো মাইন্ড করতে পারে, আপডেট করার সুযোগ কোথায়, শানিত করার সুযোগ তো রয়েছে ব্রেনকে। এই যে আজকে যিনি উপস্থাপনা করলেন, উনি কিন্তু এ ব্যাপারে ওনার ব্রেনকে শানিত করেছে। ওনার বক্তব্যে পরিষ্কার হয়ে আসছে ওনার শানিত ব্রেন। ওনার উপস্থাপনা বলেছে ওনার শানিত ব্রেন দিয়ে এই যে কাজটা উনি করেছেন, এখানে কিন্তু উনি গবেষণার উপরে গবেষণা করেছেন। যারা গবেষণা করে তাদের উপরে উনি গবেষণা করেছেন। এখানে কিন্তু ওনার ব্রেনকে উনি শানিত করেছেন। তো ব্রেনকে শানিত করা, আর যে উনি প্রস্তাব দিয়েছেন, সবচেয়ে আমি বড় প্রস্তাব বলবো, আমাদের মাইন্ড সেট আপকে চেঞ্জ করতে হবে। ডিফল্ট কম্পিউটার অন করলে আমাদের কিন্তু ডিফল্ট যে সেটগুলি আছে সেগুলি কিন্তু সবসময় আসবে। যে পর্যন্ত না আমি ডিফল্ট সেটকে আমি চেঞ্জ না করব, তখন কিন্তু কম্পিউটারে সেই ডিফল্ট সেটটাই আমার সব কম্পিউটারে চলে আসবে। যেমন কম্পিউটার আমাকে চেঞ্জ করতে হবে, ডিফল্ট যে সেট আপটা রয়েছে, ঠিক তেমনি আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তা ভাবনা, এটা তো মাইন্ডসেটকে আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের ডিফল্ট মাইন্ডসেট রাখলে হবে না। আমরা যে মাইন্ডসেট আমরা 20 বছর আগে করেছি, সেই ডিফল্ট মাইন্ডসেট দিয়ে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমাদের সেটা হবে না। এই মাইন্ডসেট আপটা চেঞ্জ করবে কারা? সেই চেঞ্জ করবে আপনারা যে ইয়াং রাইজিং স্টার রয়েছেন, তারা চেঞ্জ করবে, এটা আমার বিশ্বাস। এবং এদের দ্বারাই কিছু হবে। আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, যত ভালো কাজ হয়েছে, প্রত্যেকের কাজ কিন্তু 30 বা 25 বা 30, 28 এই থেকে শুরু করে 45 এর মধ্যেই তারা তাদের যত মহৎ কাজ, নোবেল প্রাইজ পেয়েছেন যারা, তাদের কিন্তু এই সময়কালের কাজ দিয়ে নোবেল প্রাইজ পেয়েছেন। 30 থেকে 45 বা 25 থেকে 45, কি তারা পেয়েছেন অনেক পরে স্বীকৃতি, কিন্তু তাদের কাজ কিন্তু এই টাইমে। তো আপনারা যে আয়োজন করেছেন, এই আয়োজনকে আমি সাধুবাদ জানাচ্ছি। আর যিনি বক্তা প্রফেসর তারিক অত্যন্ত সুন্দরভাবে আমাদের উপস্থাপন করেছেন, এবং আমাদের অথারশিপ, আমরা যে উনি যে প্রস্তাব দিয়েছেন ওনার সাথে আমি সম্পূর্ণ একমত। আমার কোনো একটা জায়গায় ওনার বক্তব্য ইনকনসিস্টেন্ট মনে হয়নি, আমার পাল্টা কোনো বক্তব্য আমার আসেনি যে ওনারই। তবে একটা কথা আমি বলতে চাই, যে পর্যন্ত না আমাদের মন মানসিকতাকে চেঞ্জ না করবো, এই পর্যন্ত আমরা নিয়ম করে, নীতি করে আমরা আসলে পরিবর্তন আনতে পারবো না। পরিবর্তন আনতে হবে, আমাদের মাইন্ড সেট আপকে ডিফল্ট রাখলে হবে না, এটাকে সেই মাইন্ড সেট আপকে চেঞ্জ করতে হবে। যখনই আমরা মাইন্ড সেট আপকে চেঞ্জ করতে পারবো, তখনই আমাদের বিবেক বলবে কার অথার হওয়া উচিত, কার হওয়া উচিত না, কার নাম সংখ্যা, কার হওয়া উচিত, সংখ্যা বাড়া উচিত না কমা উচিত, কাউকে ডিপ্রাইভ করা যেমন অন্যায়। আবার একইভাবে অনেক সময় দেখা যায় ভালো কাজ হলে অনেক সময় ছাত্রের নাম সুপারভাইজার দিচ্ছেন না, যে নিজের নাম ফার্স্ট দিচ্ছেন, ছাত্রের নাম লাস্ট দিচ্ছেন, যদিও মেইন কাজটা। তবে আইডিয়া যিনি দেন, যিনি আইডিয়া দেন, তিনি কিন্তু মেইন। আসলে আইডিয়াটা কিন্তু মেইন। আমি পৃথিবীর প্রায় 36টা দেশের সাথে কাজ করেছি, তো তারা কিন্তু আইডিয়াটাকে গুরুত্ব বেশি দেয়। এবং এখনো আমাদের যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ইজিপ্ট, ইরান, তারপরে পাকিস্তান, ইন্ডিয়া, তারা আমার কাজ করে, তারা কিন্তু আমার কাছে শুধু খালি প্রবলেম চায়। তারা কিন্তু আমার কাছে প্রসিডিউর একটু হেল্প নেয়, কিন্তু মেইনলি কিন্তু প্রবলেম চায়।
আসলে আইডিয়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট, আর আইডিয়াটা তখনই ভালো হবে যত আমাদের ব্রেনকে আমরা শানিত করতে পারবো, আমাদের নলেজকে আপডেট করতে পারবো, তাহলে আমাদের সব সফল হবে। আর যেটা হলো যে ইথিক্সের ব্যাপারে শাস্তি পানিশমেন্ট কিন্তু হয়, মানে আমাদের ইউনিভার্সিটি কিন্তু চাকরি গিয়েছে এরকম দুজন আমি দেখেছি, তারা মানে প্লেগারিজমও না, একজাক্ট নকল করেছে। ওই প্লেগারিজমকে শূন্য আনা যাবে না। আমি একবার আমার একটা পেপার অ্যাস্ট্রোফিজিক্স এন্ড স্পেস সায়েন্সে বলেছে যে আপনি একটু রিডিউস করেন এই পরিমাণটা আর কি। তারা বলে নাই যে এটা আমরা প্রসেস করবো না, কিন্তু আমাকে বিনীত রিকোয়েস্ট করেছেন যে এটাকে ল্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ করেন। তখন আমি উত্তর দিয়েছিলাম, আমি কি অথারদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো? আমার যে 50টা অথার আছে, এই অথারের মধ্যে কি আমি হাত দিতে পারবো? এই 50 জন অথারের মধ্যে অথারের নাম আমি চেঞ্জ করতে পারবো? তারপরে কিছু সাইটেশন আছে যে কলেজে সাইটেশন অনেক কমন হয়ে গেছে, কমন হবেই। যারা আইডিয়া জেনারেট করে, যারা আইডিয়া দিয়েছেন প্রথম কাজের, তাদেরকে আমার সাইট করতেই হবে। ধারাবাহিকতা ভাবে কারা এটাকে ডেভেলপমেন্ট করেছে তাদের কথা আমাকে বলতেই হবে। সুতরাং সাইটেশনও রিপিটেশন হবে, কি হবে, তবে একটা লিমিটের মধ্যে থাকতে হবে। আর পাবলিকেশন যারা করে তারা ফেক তো অবশ্যই আছে, সে প্রত্যেকের মধ্যেই, প্রত্যেক কাজের মধ্যে আপনি যেমন ভালো পাবেন তেমন খারাপও কিছু পাবেন। তবে এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা যে উদ্দেশ্য নিয়ে আগাবো, গবেষণার উদ্দেশ্য, আমাদের ব্রেনকে শানিত করব, আমাদের নলেজকে আপডেট করব, এই মাইন্ডসেট আপকে চেঞ্জ করব, এই তিনটা নিয়ে আমরা গবেষণা করে যাব এবং ইনশাল্লাহ আমাদের বাংলাদেশেও পৃথিবীর গবেষণায় এক জায়গায় দাঁড়াবে। যদি আমাদের নতুন প্রজন্মরা এই যে ধরনের রিয়েলাইজেশন করেছে, তাদের যে আজকের যে একটা প্ল্যান, যে একটা কর্মসূচি, এই করোনার মধ্যেও যে কর্মসূচি, এই করোনার মধ্যে আমাদের কিন্তু করোনা এই ধরনের প্রোগ্রাম করতে বাধ্য করেছে। তাই আমি করোনায় যারা এই না ফেরার দেশে চলে গিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের প্রতি আমি তাদের আত্মার শান্তি কামনা করছি। আর যারা যুদ্ধ করছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আর যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। আপাতত আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আর যদি সুযোগ না পাই, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং সুন্দর থাকেন। আল্লাহ হাফিজ। অনেক ধন্যবাদ স্যার, আপনি যথার্থই বলেছেন। এখানে মাইন্ডসেটটা অনেক গুরুত্বপূর্ণ, এবং রিসার্চ ইন্টিগ্রিটি, পাবলিকেশন এথিক্স, এই বিষয়গুলো আমরা যারা আর্লি ক্যারিয়ার রিসার্চার হিসেবে ন্যাশনাল ইয়াং একাডেমি অফ বাংলাদেশে আছি এবং তাদের মাধ্যমে আরো যারা আছেন, আমাদের যারা বিভিন্ন একাডেমিতে আছেন, তারা যদি তাদের ক্যারিয়ারের শুরু থেকেই এই বিষয়গুলোর প্রতি বিশেষ যত্নশীল হন এবং এই বিষয়টিকে ছাত্রদের মাঝে সঞ্চারিত করেন, তাহলে যে বৃক্ষগুলো এখান থেকে উৎপাদিত হবে তারাও আশা করছি একই ফল দিবে, যে ফলগুলো আমরা পথ দিশারি হিসেবে আমরা রোপণ করে যাব। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে প্রথমবারের মতো ন্যাশনাল ইয়াং একাডেমির প্ল্যাটফর্মে পেয়েছি, আমরা সত্যি অত্যন্ত সম্মানিত এবং আশা করি আমাদের আয়োজন আপনার ভালো লেগেছে এবং এবং আপনাদের এই মানে কি ব্লেসিং, দ্য একাডেমি পেয়ে যাবে এবং আমাদের উত্তরোত্তর যাত্রায় আপনাদের সহযোগিতা দিকে আমরা প্রত্যাশী। আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আপনার পরে এখন আমরা একটু চলে যাই আমাদের সেকেন্ড প্যানেলিস্টের কাছে। সেকেন্ড প্যানেলিস্ট হিসেবে আজকে আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট প্যানেলিস্ট হিসেবে প্রফেসর ডক্টর Saleh Hasan Naqib. Professor Saleh Hasan Naqib, just to give a brief introduction about his career, Dr. Naqib is currently working as a professor in physics department, University of Rajshahi, Bangladesh. He earned his PhD in physics from University of Cambridge. His main area of interest focuses on condensed matter physics, magnetic properties of cuprates, isotope effect in superconductors, ITC superconductivity, band structure calculations, ab initio calculations, pseudo gap in cuprates, onek interest. Okay, and to his credit, there are 35 publications in journals as author and co-author. প্রফেসর নাকিব আমাদের ন্যাশনাল ইয়াং একাডেমির একজন সম্মানিত উপদেষ্টা। আমাদের বিভিন্ন যাত্রায় ওনার সহযোগিতা, ওনার দর্শন, ওনার পরামর্শ জন্য আমরা তার কাছে বিশেষভাবে ঋণী। With this little introduction, I would like to offer the screen and I would like to offer this audience for his kind deliberation. Professor Naqib, over to you.
Thank you. Assalamu alaikum and a very good evening to you all. অনেক ধন্যবাদ মঞ্জুর ভাই, আর অসাধারণ একটা ওয়েবিনার শুনলাম, আর বিশেষ করে আপনাদের ধন্যবাদ যারা এটা অর্গানাইজ করেছেন। তো আমি আসলে কতগুলো স্পেসিফিক পয়েন্ট নিয়ে একটু টাচ করব যদি সময় পারমিট করে আর কি। আমি কতগুলো পয়েন্ট লিখেছি আর কি, আমার মনে হয় আমার যেটা শুনে যেগুলো মনে হয়েছে আমি একটা একটা করে সেগুলোতে আসি। ওয়েবিনার যেটা আমি বলছিলাম যে এটা অসাধারণ একটা ওয়েবিনার হয়েছে, অত্যন্ত সময় উপযোগী, এবং এটা ডেফিনেটলি এটা একটা প্যান্ডেমিক। দুই একটা জায়গায় আমি একটু অ্যাড্রেস করতে চাই। যেমন একটা নতুন শব্দ আজকে আমরা দেখলাম, সেটা হলো প্রলিফিক অথরিটিস, এবং আজকে যিনি প্রেজেন্ট করলেন প্রফেসর তারিক, এটাকে একটা ডিজিজ বলে বর্ণনা করেছেন, এবং এইটা যে কিভাবে ছড়িয়ে পড়েছে সায়েন্টিফিক কমিউনিটিতে সেটা একটা খুব ভালো বর্ণনা তিনি দিয়েছেন। কিন্তু আমার যেটা মনে হয়, মানে আমার ব্যক্তিগত মতামত, এটা যত না ডিজিজ তার চেয়ে এটা বেশি সিমটম। আমার কাছে এটা সিমটম বলেই মনে হয়। এই ডিজিজটা আরেকটু পেছনে, এবং সেই ডিজিজের পিছনে যে কারণগুলো আছে সেগুলো উনি অ্যাড্রেস করেছেন, কিন্তু এই যে অথরশিপ নিয়ে যে কাণ্ডটা চলছে এইটা সেই ডিজিজের সিমটম, ইট ইজ নট দ্য ডিজিজ ইটসেলফ, অন্তত আমার কাছে যেটা মনে হয় আর কি। এবং কোয়েশ্চেন যেটা আসে এখানে সেটা তো অনেক পুরাতন কোয়েশ্চেন, সেটা হলো এথিক্স এর কোয়েশ্চেন। এই যে এথিক্স এর যে ইরোশন হয় এবং তারই একটা আমরা মানে এটা একটা ম্যানিফেস্টেশন আমরা দেখতে পাচ্ছি এই ধরনের অথরশিপ। এথিক্স এর ব্যাপারটা আমাদের একটু ভালো করে বোঝা দরকার, সেটা হলো এটা কিন্তু একটা সোশ্যাল ব্যাকগ্রাউন্ডে এথিক্স গড়ে ওঠে। এটা কাইন্ড অফ রিফ্লেকশন অফ দ্য সোসাইটি। এর একটা ইনস্টিটিউশনাল প্র্যাকটিসের ব্যাপার আছে আর একটা ব্রডার পার্সপেক্টিভ আছে। এখন আমাদের দেশে যে ধরনের সোসাইটি, সেই সোসাইটিতে যেসব জিনিসের মূল্য, যেসব জিনিস মানুষকে প্রলোভিত করে, সেগুলো পৃথিবীর অন্যান্য জায়গাতেও আছে, কিন্তু মাত্রাভেদ আছে, এবং সেটা আপনি কোন সোসাইটিতে আছেন তার এখানে একটা কন্ট্রিবিউশন আছে। চাকরি, খ্যাতি, অর্থ, এগুলো মানুষকে টানে, এবং এগুলো যখন মানুষকে টানে, অ্যান্ড উই আর বর্ন উইক, আমাদের সৃষ্টিকর্তা দুর্বল করে সৃষ্টি করেছেন এবং খুব সহজে আমাদের পা পিছলে যায়। পা কেন পিছলাবে না তারও অনেক তরিকা আছে, কিন্তু সেগুলোর প্র্যাকটিস যদি না থাকে তাহলে পা পিছলানোটাই হচ্ছে ন্যাচারাল স্টেট, পা পিছলাবে এটাই স্বাভাবিক। তো সেই ঘটনাটা কিন্তু আমরা যেহেতু সায়েন্স যারা করি, আমরা কিন্তু ওই যেহেতু মানুষের ভিতরেই পড়ি, এই সমস্ত দুর্বলতা আমাদের ভিতরে আসে, এবং এই দুর্বলতাগুলোকে প্রমোট করছে অনেক ধরনের প্র্যাকটিস, তার মধ্যে ইনস্টিটিউশনাল প্র্যাকটিসও আছে। আমাদের উপরে কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটির উপরে জোর দেওয়া হয়েছে। আমাদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমাদের উপরে চাপ আছে, তোমরা করো 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 আরো করো। ইনস্টিটিউশনাল প্রেশার আছে, এবং সেইখানে নাম্বারটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইনস্টিটিউশন এর প্রেশার যেমন আছে, তেমনি আমরা নিজেরাই বিভিন্ন রকমের বিবলিওমেট্রিক ইন্ডেক্স তৈরি করেছি। দেয়ার ভ্যারাইটি অফ ইন্ডিসেস, এবং টু বি অনেস্ট এই ইন্ডেক্স যতগুলো আছে, হোয়াট এভার দে মে বি, এই ইন্ডেক্স গুলো এর কোনোটাই সাইন্টিফিক্যালি রিগারাস না, কিন্তু আমাদের ওই ইন্ডেক্স গুলোর প্রতি একটা অবসেশন তৈরি হয়ে গেছে। ইম্প্যাক্ট ফ্যাক্টর, আপনার Q1 না Q2, তারপরে এখন সাইট স্কোর অ্যান্ড অল দোজ থিংস, ওগুলো আমাদেরকে ভীষণভাবে ধরে ফেলেছে, এবং আমরা যে দৌড়টা দিচ্ছি সেই দৌড়টা যে আমরা খুব বুঝে দিচ্ছি তা কিন্তু না। তো এই জিনিসগুলো আমাদেরকে একটা দুষ্ট চক্রের ভিতরে বেঁধে ফেলেছে, এবং যার ফলে এই সিমটম গুলো আমরা দেখতে পাচ্ছি, যে যেই কাজটা 3 জন অথর মিলে করেছে সেখানে 6 জন অথরের নাম, এবং মিউচুয়ালি বেনিফিশিয়াল। তুমি আমার পিঠ চুলকাবে, আমি তোমার পিঠ চুলকাবো, অ্যান্ড ইন দ্য লং রান তোমার দুটো হবে, আমারও দুটো হবে, সব মিলে 4টা হবে। তো দিস ইজ হোয়াট উই আর ডুইং। এবং আমি আমার নিজের জীবনে বহুবার এই ঘটনা ঘটতে দেখেছি। আমি সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা করি যে আমি অ্যাওয়ার্ড থেকে এই ধরনের কোনো ঘটনার ভিতরে আমি নেই, আমি মনে করি, কিন্তু আই হ্যাভ সিন ইট সো মেনি টাইমস। তো এইখানে যে সমস্যাগুলো আছে, আজকে প্রফেসর তারিক সমস্যাগুলো খুব সুন্দর আইডেন্টিফাই করেছেন। এর মধ্যে একটা হচ্ছে অ্যাওয়ারনেস। আমাদের দেশে তো যারা রিসার্চ করছেন, বিশেষ করে ইয়াং রিসার্চার, আমরা সুপারভাইজাররা বেশিরভাগ ক্ষেত্রে একটা অথরশিপের জন্য মিনিমাম কি কোয়ালিফিকেশন লাগে এগুলো তাদেরকে সেভাবে কখনো ট্রেন আপ করিও নি, তাদের সাথে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনাও করি।
হয়তো আমার ল্যাবে আমি করি, বাট আই নো দিস ইজ এক্সেপশন। আমি ছাত্রদের খুব পরিষ্কার করে বলে দিই যে অথরশিপের জন্য তোমাকে ডিজাইন, ডাটা কালেকশন, অ্যানালিসিস, যেগুলো আপনাদের ওই ইন্টারন্যাশনাল কমিটি অফ মেডিকেল জার্নাল এডিটরস এর কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলোর কথা আমি তাকে বলি। তাদের বলি যে শোনো, ওনারশিপ খুব ভালো লাগে, কিন্তু উইথ ওনারশিপ কামস দ্য রেসপন্সিবিলিটি। আর ইউ রেডি টু টেক দ্য রেসপন্সিবিলিটি? রেসপন্সিবিলিটি মানেটা কি? যেই পেপারটা লেখা হবে সেই পেপারের কনক্লুশনে যে কথাগুলো আসে, তুমি কি মনে করো ইউ ক্যান ডিফেন্ড এভরি ওয়ার্ড ইন দ্যাট কনক্লুশন? এই কনক্লুশনে যা যা আসে এগুলো ডিফেন্ড করার ক্ষমতা কি তোমার আছে? তুমি কি পেপারটাকে ডিফেন্ড করতে পারবে? এই পেপার টোটাল ডিজাইন সম্পর্কে কি তোমার একটা ধারণা আছে? হতে পারে তুমি একটা পার্টিকুলার অ্যাসপেক্টে কন্ট্রিবিউট করেছো, কিন্তু ওভারঅল পেপারটাতে কি বলা আছে এইটা সম্পর্কে তোমার একটা পরিষ্কার ধারণা আছে কিনা? তুমি কি এই প্রজেক্টের সাথে ডিরেক্টলি ইনভলভ কিনা? অল দোজ থিংস, এই জিনিসগুলো ছাত্রদেরকে বুঝিয়ে দেয়া এবং ইয়াং রিসার্চারদের বলে দেওয়াটা আমাদের খুব বেশি দরকার। তো যেটা বলছিলাম যে শুধু অ্যাওয়ারনেস দিয়ে হয় না, একটু অন্যভাবে চিন্তা করতে হয়, যেটা প্রফেসর মামুন খুব সুন্দর করে বলেছেন, মাইন্ডসেটের ব্যাপার। তো সেই মাইন্ডসেটে যে ব্যাপারটা আছে সেটা আসলে খুব জটিল মনস্তত্ত্বের ব্যাপার। এইটা যেমন বিভিন্ন রকমের ইন্ডেক্স আছে, এবং আজকে প্রফেসর তারিক খুব সুন্দর কতগুলো ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন দেখিয়েছেন, ক্যাটেগরাইজিং এর কথা বলেছেন, কিন্তু আমি মনে করি এর একটাও কাজ করবে না যদি মানুষ মিথ্যা বলে। এখন কোন তরিকায় আপনি মানুষকে মিথ্যা বলাটা বন্ধ করবেন? আই হ্যাভ নট কন্ট্রিবিউটেড, আমি লিখে দিলাম অমুক অমুক জায়গাতে আমার কন্ট্রিবিউশন আছে। ইউ ক্যানট চেক ইট। এটা কে চেক করবে? এইটা চেক করার জন্য যদি একটা বডি থাকে, তবেই যে ইন্ডেক্স গুলো দাঁড় করানো হয়েছে সেই ইন্ডেক্স গুলোর একটা অর্থ থাকতে পারে। তার আগ পর্যন্ত অ্যাজ লং অ্যাজ উই লাই, আপনি কোনো ইন্ডেক্স থেকেই কোনো কনক্লুশনে আসতে পারবেন না। তো আমি মনে করি এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং এই সাথে আমি আরেকটা কথা বলতে চাই, যে এগুলো নিয়ে কিন্তু অলরেডি অল্টারনেটিভ চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। আমি গতকালকে একটা ইমেল পেয়েছি স্কোপাসের কাছ থেকে। তারা একটা বিকল্প রিওয়ার্ড সিস্টেম, তার মানে সায়েন্টিফিক বা যে কোনো ধরনের পাবলিকেশনের আসলে লং টার্ম ইম্প্যাক্ট কি হয় সেইটা দিয়ে সেইটাকে জাজ করার একটা সিস্টেম দাঁড় করানোর কথা বলছে। একই সাথে তারা ওপেন সায়েন্স গোলস বলে একটা কার্যক্রম শুরু করার কথা বলছে। এবং পিয়ার রিভিউটার ব্যাপারেও এক ধরনের নতুন চিন্তা ভাবনা হচ্ছে, যে একটা জার্নাল যখন একটা জার্নালে যখন একটা আর্টিকেল সুন্দর পাবলিশ হয়ে গেল, দ্যাট ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। এটার পিয়ার রিভিউ চলতেই থাকবে, এবং একটা জায়গা থাকবে যেখানে কন্টিনিউয়াসলি পিয়াররা এটাকে রিভিউ করতে থাকবে, এটা ভালো না মন্দ, এটা কাজে লাগে বা লাগে না। তো চিন্তা ভাবনা যে একেবারে নেই তা না, আসলে ওটা উনিও বলেছেন যে অনেক ধরনের চিন্তা ভাবনা আছে। এই চিন্তা ভাবনাগুলো আই হোপ কি আমাদেরকে হেল্প করবে। আমি মিথ্যার উপরে খুব বেশি গুরুত্ব দিই। ওয়ান্স ইউ স্টার্ট লাইং, একবার যখন আমরা মিথ্যা বলা শুরু করি তখন আর কোনো ধরনের কোনো ইন্ডেক্সের কোনো মূল্য থাকে না। এখন আমরা মিথ্যা কেন বলি? আমি বলবো যে মিথ্যা বলার একটা কালচার সায়েন্টিফিক প্র্যাকটিসের ভিতরে বা রিসার্চ প্র্যাকটিসের ভিতরে ভীষণভাবে ঢুকে গেছে। এটা আমাদের জ্ঞাতসারে ঢুকেছে, আমরা বলতে পারি না যে এটা আমরা জানতাম। এটা কোথায় ঢুকেছে? সবচেয়ে বেশি যে জায়গাটায় ঢুকেছে সেটা হচ্ছে ফান্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন। আপনি যদি ফান্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন গুলো দেখেন, সেখানে যেসব দাবি হয় এগুলো নিয়ে কিন্তু বিস্তর কাজ হচ্ছে, এবং এগুলো নিয়ে অনেক লিটারেচার আছে, এগুলো নিয়ে বই লেখা হচ্ছে। আপনি ফান্ডিং এ যেগুলো লেখেন, আপনার মোটিভেশন, আপনার গোল, আপনার এই প্রজেক্ট ইয়ে হলে কি করে দেশের চেহারা পাল্টে যাবে, অল দোজ আর ব্লেটেন্ট লাইস। আমরা জানি, আমরা যারা লিখি তারাও জানি যে এটার গুরুত্ব যতটুকু, আমি ফান্ডিং অ্যাপ্লিকেশনে এই গুরুত্বটাকে 10 ফোল্ড অ্যাম্প্লিফাই করে আমি প্রকাশ করেছি। আমি জানি যে এই রিসার্চটার ইমপ্লিকেশন হওয়ার পরে পৃথিবী থেকে ক্যান্সার দূর হয়ে যাবে না। আমি জানি যে এইটা ইয়ে হলে বাংলাদেশের এনার্জি সেক্টরের চেহারা পাল্টে যাবে না। বাট আই এম রাইটিং দোজ থিংস এন্ড দেয়ার আর পিপল যারা ওই জিনিসগুলোকে গুরুত্ব দিচ্ছে। তার মানে পুরো জিনিসটা একটা মিথ্যার উপরে দাঁড়িয়ে আসেন। আই এম সো সরি টু সে দিস, কারণ আমি মনে প্রাণে একজন বিজ্ঞানের ছাত্র, বাট আই ক্যান সি আমি যার ভিতরে আছি তার ভিতরে বিপুল ভাবে ইনস্টিটিউশনাল ভাবে মিথ্যা বলার চর্চা করছে। ওয়ান্স ইউ অ্যাকসেপ্ট দিস, মানুষ অথরশিপের ব্যাপারে কেন সত্যি কথা বলতে পারে? সো দ্যাট ইজ ওয়ান কোশ্চেন। পুরা প্রসিডিওরটার ভিতরে যে অসুখগুলো ধরেছে আমাদের, সেইটাকে ইন টোটালিটি যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে শুধু অথরশিপে হাত দেওয়া যাবে না। এখন যেটা হয়েছে, সায়েন্সের ব্যাপারে এই ঘটনাটা ঘটেছে কেন? আমার যেটা মনে হয়, এবং এগুলো নিয়েও বিস্তর লেখালেখি আছে,
হিউম্যান যত রকমের এন্ডিভার আছে তার মধ্যে সায়েন্স, আমি যে সায়েন্সের ছাত্র সেজন্য বলছি না, মোস্ট সাকসেসফুল, আই হ্যাভ টু অ্যাডমিট ইট। এবং সায়েন্স হ্যাজ বিকাম দ্য ভিকটিম অফ ইটস ওন সাকসেস। এবং একটা ডিসিপ্লিন যখন নিজের সাকসেসের ভিকটিম হয়ে যায় এবং তখন তার ফোকাসটা চলে যায়, এবং যখন ফোকাস চলে যায় দেন হোয়াট ইউ আর লেফট উইথ ইজ এ সিন্ডিকেট। সায়েন্স এখন আমাকে অনেকে বলে যে বিজ্ঞান করো আর বিজ্ঞানকে এরকম বলো, আই হ্যাভ টু টেল দ্য ট্রুথ। এইটা হলো আমার শিক্ষা, আমাকে সত্য কথাটা বলতে হবে। বিজ্ঞানটা একটা সিন্ডিকেটের ভিতরে চলে গেছে। বাংলাদেশের মতো দেশে যেভাবে গেছে সেটা অত্যন্ত নিকৃষ্ট পর্যায়ে, কিন্তু ইভেন ইউরোপ, আমেরিকা, ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড দে আর ট্রাইং, বাট স্টিল ইট হ্যাজ বিকাম এ সিন্ডিকেট। এই সিন্ডিকেট থেকে বের করতে গেলে সত্যের চর্চা করতে হবে। সত্যের চর্চা যে করতে হবে এটা কিন্তু কোনো সায়েন্টিফিক ম্যাটার না, এটা অন্য জায়গা থেকে আসতে হবে। উই হ্যাভ টু বি ট্রুথফুল ইন হোয়াট উই ডু। তাহলে কথাটা কি, তাহলে কি অল ইজ লস্ট? না, আমাদের এখনো একটা বিশাল শক্তি আছে, এবং যেই শক্তির উপরে আমি আস্থা রাখি সেটা হলো স্টিল পিয়ার রিভিউ ওয়ার্কস। তার মানে আমি জার্নালে পিয়ার রিভিউর কথা বলছি। আমার পিয়ার যারা আছে, আমি যে ফিল্ডে কাজ করি, তারা আমার কাজ যারা পড়েন, দে আর মাই পিয়ার্স। এবং ওই ছাকনির ভিতর থেকেই অ্যাকচুয়ালি রেপুটেশন তৈরি হয়। অনেক সময় হয় কি যে ভুয়া রেপুটেশন তৈরি হয়, সেটা কিছুদিন থাকে, কিন্তু যতদিন এই পিয়ার রিভিউটা আসে, কে কি করছে সেটা অন্যরা দেখছেন, কে কি করছে সেটা অন্যরা রেপ্লিকেট করার চেষ্টা করছেন, কে কি করছেন সেটা অন্যরা জাজ করছেন, সায়েন্স উইল স্টিল কিপ ওয়ার্কিং এট সাম লেভেল। তো এই পিয়ার রিভিউটা অসম্ভব ইম্পর্টেন্ট। আমার পিয়াররা আমাকে কোন চোখে দেখে, দ্যাট ইজ ওয়ান স্ট্রেংথ উই স্টিল হ্যাভ। এবং এই স্ট্রেংথটাকে আমাদের খুব বেশি করে আমার মনে হয় রেসপেক্ট করা দরকার এবং রিকগনাইজ করা দরকার। বাংলাদেশের মতো দেশে মাল্টিপল অথর এবং এই অথরশিপ, আসলে অথরের নাম্বার কত হবে এটা বেঁধে দেওয়ার কিছু নেই। যারা কন্ট্রিবিউট করবেন এবং মিনিংফুলি কন্ট্রিবিউট করবেন তারা তো অথর হবেন, কিন্তু অথর হতে গেলে ওই যে বললাম যে তাকে ওন করার ক্ষমতা রাখতে হবে এবং রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা রাখতে হবে। তো বাংলাদেশে আমাদের অবস্থাটা আসলে অসম্ভব খারাপ। এইটা আটকানোর জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে ওই ইনস্টিটিউশনের একটা দায়িত্ব নেয়া, একটা পেপার সাবমিট করার আগে যদি একটা ফার্দার স্ক্রিনিং এর ভিতর দিয়ে যায়, আবার ওই প্রশ্ন আছে যারা স্ক্রিনিং করবেন তারা যদি সৎ না হন তাহলে ওই স্ক্রিনিং কোনো কাজ করবে না। কিন্তু আমরা কতগুলো বার সেট করতে পারি হুইচ উইল হেল্প এই সিমটমটাকে দূর করা। আমার মনে হয় আমি অনেক কথা বলে ফেলেছি, আরো অনেক প্যানেলিস্ট আছেন, তারা অনেক কথা বলবেন, আরো অনেক কথা বলার ছিল, বাট টাইম উইল নট পারমিট। আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে প্রফেসর তারিককে। এটা ওয়ান্ডারফুল ওয়েবিনার ছিল। আমি অর্গানাইজারদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ প্রফেসর নাকিব। আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ডক্টর তারিক কিছু মন্তব্য করবেন, কিন্তু ডক্টর তারিকের কাছে ফ্লোর দেওয়ার আগে আমি খুব অল্প সময় 1 থেকে 2 মিনিটের ভিতরে আমাদের অন্যান্য যে প্যানেলিস্ট আছেন আমি তাদেরকে একটু ফ্লোর দিতে চাই। এটিকে এই মুহূর্তে আমি লাইক টু ইন্ট্রোডিউস ডক্টর আহমেদ ইমতিয়াজ। ডক্টর আহমেদ ইমতিয়াজ আমাদের NYAB এর ওয়ান অফ দ্য মেম্বার্স। He is an associate professor of the Department of Botany, University of Rajshahi. ইমতিয়াজ, আপনি খুব ছোট্ট করে 1 থেকে 1.5 মিনিটের ভিতরে যদি আপনি 1-1.5 মিনিট হবে না স্যার, এত কম হলে তাহলে বলবো না স্যার। আচ্ছা, আমাদের একটু মাথায় রাখতে হবে কি আমাদের 9:30-এ ক্লোজ করতে হবে। স্যার আমি তাড়াতাড়ি শেষ করব। জি, প্লিজ গো অ্যাহেড। আসসালামু আলাইকুম। প্যান্ডেমিক অফ ইনফেকশিয়াস অথরশিপ, সরি আমি মানে ক্যামেরাটা অন করতে পারবো না, অসুবিধা নেই, আমার একটু সমস্যা আছে। প্যান্ডেমিক অফ ইনফেকশিয়াস অথরশিপ টু বি অর নট টু বি ট্রিটেড শিরোনামে ন্যাশনাল ইয়াং একাডেমি অফ বাংলাদেশ NYAB কর্তৃক আয়োজিত ওয়েবিনারের সম্মানিত স্পিকার প্রফেসর ডক্টর মোহাম্মদ তারিকুর রহমান, শ্রদ্ধেয় প্যানেল আলোচক বৃন্দ, প্রিয় মডারেটর। যাই হোক, তাহলে আমি যে বিষয়টা বলতে চাই যে আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ে আমার যে উপলব্ধি যে উই ক্যান রিয়েলাইজ এ লট বাট এক্সপ্রেস এ লিটিল। আফটার অল কথা যে এই বিষয়ে এমন একটা বিষয় যে আমাদের সবাই এর মধ্যে কম বেশি আমরা এই রোগে অনেকটা মনে করি আক্রান্ত, অনেকেই, সবাই 100% বলবো না। সুতরাং কথা যদি বলতে হয়, যেটা সালেহ হাসান নকিব স্যার বলেছেন
নিজের বিরুদ্ধে অনেকটা নিজেদের বিরুদ্ধে বলতে হয়, আর সেটা বলা এবং শোনার সৎসাহস ও টলারেন্সের ব্যাপারে আমরা হয়তো বেশ খানিকটা অপ্রস্তুত। আজকে আলোচনার যে টাইটেল তার দুটি অংশ আছে। প্রথম অংশ হচ্ছে প্যান্ডেমিক অফ ইনফেকশিয়াস অথরশিপ। অ্যাকচুয়ালি এটা একটু অনেকটা কাল্পনিক ব্যাপার, এখানে প্যান্ডেমিক, এখানে ইনফেকশন, এগুলো মানে হওয়ার কথা নেই। এই টাইটেলটা আমি পোস্টারটা ফেসবুকে ছেড়ে দেওয়ার পরে অনেকে আমাকে প্রশ্ন করছে যে এটা আবার কি রোগ হলো বা কি সমস্যা ইত্যাদি এরকম। তো যাই হোক, প্যান্ডেমিক অফ ইনফেকশিয়াস অথরশিপ যা আমরা অনেকটা মেনে নিয়েছি বা স্বীকার করে নিয়েছি যে এটা আছে, অ্যান্ড মেনি অফ আওয়ার অথরশিপ ইজ ইনফেক্টেড অ্যান্ড দ্য স্ট্যাটাস অফ ইনফেকশন ইজ অ্যাট প্যান্ডেমিক লেভেল। এবং দ্বিতীয় অংশ যেটা আছে সেটা নিয়ে এরকম আছে যে আসলে এটার আমরা ট্রিটমেন্ট চাই কিনা। আমার মানে অ্যান্সার হচ্ছে, মাই অ্যান্সার ইজ ইয়েস, but there is an academic and logic question can be made: how can we emancipate from the infection? আমরা এই এখন করোনার কালে শুনছি যে মানে মানতে হলে আমাদেরকে জানতে হবে। আমরা অনেকেই প্রফেশনাল কোড অফ কন্ডাক্ট, নর্মস ফর কন্ডাক্টিং এ রিসার্চ অর এথিক্স অফ রিসার্চ অ্যান্ড সায়েন্স, এগুলো বিষয়ে আমরা জানি না বা জানলেও গুরুত্ব দেই না। বাট এথিক্স ইজ unavoidably important for safe research or any sort of scientific practice. Without ethics, science might be enormously dangerous for life and earth. So every researcher and scientist must have a self-oath to practice science with ethics. আমরা প্রায় সবাই কিছু কমন এথিক্যাল নর্ম সম্পর্কে জানি, কিন্তু এগুলোর প্র্যাকটিস, এগুলোর মানে ইন্টারপ্রেট আমরা ডিফারেন্ট ভাবে করি। এগুলো আমাদের লাইফ এক্সপিরিয়েন্স কেমন, আমরা আমাদের আলাদাভাবে আমরা এটাকে মূল্যায়ন করি। ফর এক্সাম্পল, অন দ্য বেসিস অফ ল, two people could agree that murder is wrong and disagree about abortion, but ethically both are wrong. So ethics and laws are not even same, and ethics is more powerful than law. যেমন একটি কাজ আইনগতভাবে লিগ্যাল বাট আনএথিক্যাল, অথবা কাজটি আইনের দৃষ্টিতে ইলিগ্যাল কিন্তু এথিক্যাল। That is why a peaceful civil disobedience is an ethical way of protesting law. এবং আমি আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে এখন থিসিস গুলো মানে এর ব্যাপারে একটা আমরা প্লাগারিজমের ক্ষেত্রে সম্ভবত 20% কপি করা বা সাদৃশ্য রাখা এগুলোকে অ্যাকসেপ্ট করেছে। এটা আইনগত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনগত দিক থেকে ঠিক হলেও এথিক্যালি কিন্তু 1% যদি কপি হয় সেটা কিন্তু রং। সো থ্যাংক ইউ ডক্টর আহমেদ ইমতিয়াজ আপনার সময় এবং মূল্যবান বক্তব্যের জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন প্যানেলিস্ট ডক্টর মনারুল ইসলাম। ডক্টর মনারুল ইসলামকে আমি অফার করছি খুব সংক্ষেপে যদি আমাদের প্যানেলিস্ট, আমাদের স্পিকারকে উদ্দেশ্য করে যদি তার কোনো বক্তব্য থাকে। থ্যাংক ইউ। ডক্টর মনারুল ইসলাম, he is affiliated in the Chemical Research Division, BCSIR Laboratories, Dhaka. Dr. Monarul, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, প্লিজ আপনি খুব সংক্ষেপে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি খুব সংক্ষেপে শেষ করে দেব। আমি প্রথমে আজকের প্রেজেন্টার প্রফেসর তারিকুর রহমানকে ধন্যবাদ জানাই। তিনি নতুন কিছু বিষয়, আসলে এটা আমার কাছে কিছুটা নতুন মনে হয়েছে, আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন, যেটা আমাদের মতো তরুণ এবং জুনিয়রদেরকে জানা আসলে দরকার। কারণ আমরা অনেক সময় পেপার পাবলিকেশনের দিক দিয়ে ঝুঁকে যাই, যে আমাদের পেপার লাগবে হয়তো বা প্রমোশনের জন্য অথবা ফেমের জন্য, যে আমি এত বেশি পেপার পাবলিশ করতেছি। কিন্তু বেশি পেপার পাবলিশ করতে যে আমরা ইথিক্যালি আসলে অনেক সময় ইথিক্স দিকে খুব কমের দিকে যাচ্ছি, যে আমাদের ইথিক্যালি কতটুকু হচ্ছে। যে কথাটা আমাদের সালে নকিব স্যার অথবা মামুন স্যার বলে গেলেন, যে ইথিক্যালি একটা বিষয় এখানে অবশ্যই আছে। তবে তারপরও আমাদের পাবলিকেশন দিকে যেতে হবে, যেটা ইথিক্যালি। কেননা পাবলিকেশনটাই সায়েন্টিস্ট বা প্রফেসরদেরকে তাদের নিজস্ব ফিল্ডে তাকে মানে পরিচিতি করে তোলে, এবং আমরা যতটা ভালো পাবলিকেশন করতে পারবো বা কোনো অথর বা সে ততটা তার ফিল্ডে জনপ্রিয় হবে। তবে এখানে অবশ্যই আমাদের ইথিক্স থাকতে হবে। আর আরেকটা হলো যে বিষয়টা মামুন স্যার বলে গেলেন, যে যখন কোনো পেপার লেখা হয় তার মধ্যে অবশ্যই একটা সাহিত্যের মতো থাকবে। মানে যখন আমরা কোনো পেপার লিখবো, এটা যেন পড়া মাত্র রিডাররা খুব কুইকলি পড়তে পারে, বুঝতে পারে, এবং তার মধ্যে একটা ইন্টারেস্ট সবসময় থাকবে। আর হলো এই যে আমরা পাবলিকেশন যাবো, পাবলিকেশনটা মূল উদ্দেশ্য নলেজ যে আমরা জেনারেট করছি বা রেজাল্ট পাইছি, এটা প্রচার করা বা সেটা জানানো। সাথে সাথে সেটা ফান্ডিং, যারা ফান্ডার দেয় তাদেরকে আকৃষ্ট করা, যাতে আমরা ফান্ড পাই।
তবে এখানে আমি যে নতুন বিষয়টা শিখলাম সেটা প্রোফিলিক অথর্স, মানে এই যে আমরা টেন্ডেন্সি আমাদের বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে যে কিভাবে আমরা মানে পেপার পাবলিশ করব। তাই এই বিষয়টা আসলে আমাদের জন্য জানা খুব জরুরি ছিল। আশা করি প্রশ্ন করে এই বিষয়ে আরো এক্সপ্লেন করবেন আমার প্রেজেন্টার। আমি এই বলে এখানে শেষ করছি, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, আমি আর গেলাম না এক্সপ্লেনের দিকে। থ্যাংক ইউ মনারুল ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই পর্যায়ে আমরা প্যানেলিস্টকে ক্লোজ করে দিচ্ছি। তো প্যানেলিস্ট থেকে যে সমস্ত প্রশ্নগুলো বা যে সমস্ত কমেন্টস গুলো এসছে সেগুলোর অ্যাড্রেস করার জন্য আমি ডক্টর তারিক আপনাকে একটু সুযোগ দিতে চাচ্ছি, তারপর আমরা চলে যাব অডিয়েন্সের কাছে। ডক্টর তারিক, ওভার টু ইউ। আপনার যদি কোনো কমেন্টস থাকে, so far the comments received from the panelists. All right, thank you, Manjur. It's actually very interesting that all of you appreciated it. Thank you very much. And basically, I have nothing against any of those comments given by the panel members. I totally agree with you that we need to change, because the root cause of this problem is our mindsets. Our personal our individual ethical values, how we practice in our daily life, and how we are influenced by the society, by the community, by the institution, and so on. So that is a basic thing. So I totally agree with that part. One small correction maybe I might to address is that the term that I have used, prolific arthritis, is just a term to create a flow of the discussion. And the way that I put it as a disease also just to create the flow of the discussion. I did not want to say that this is a disease or this is a symptom or this is really a cure or treatment. Just to create a framework of the discussion, I coined the term. So it is possible that this term will not continue even after this webinar. So everyone will forget about it, and there is no problem with that. The main topic, main theme is that we are suffering from some kind of problems in terms of scientific integrity, and which is at the root related with our ethical values and moral values, and we need to address it. And we do not want to compromise our ethical values and moral standards whenever we are writing a paper, not only in terms of manipulating the results, but also in terms of assigning any friends or colleagues or any individual as an author for the paper that we are publishing. That's all from me. Thank you very much. Okay, thank you, Dr. Tariq. So, ঠিক এই পর্যায়ে আমাদের সেগমেন্টে আমি ডক্টর সাবরিনা ইলিয়াসকে রিকোয়েস্ট করছি, উনি অডিয়েন্স থেকে প্রশ্নগুলো নিয়ে সরাসরি আমাদের আজকের স্পিকার ডক্টর তারিক রহমানকে উপস্থাপন করবেন। ওভার টু সাবরিনা। থ্যাংক ইউ স্যার। আমি প্রথমে আহ্বান করব ডক্টর মোহাম্মদ মাহবুব রাব্বানীকে। আপনি কি আছেন ডক্টর রাব্বানী? আমি আছি। হ্যাঁ জি, আপনি যদি একটু আপনার কোশ্চেনটা বলেন সরাসরি। আপনি দুটো কোশ্চেন করেছেন। জি 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 জি, আমার দুটো কোশ্চেন হচ্ছে গিয়ে প্রফেসর ডক্টর তারিকুর রহমানের কাছে। এক নম্বর প্রশ্ন, উনি যেহেতু অথরশিপ এবং এথিক্স নিয়ে কাজ করছেন, সব কথাই আলাপ হয়ে গেছে, যে এখানে এমন কোন ফাইন্ডিংস কি উনার আছে যে অ্যাপ্রক্সিমেটলি কতজন অথর রিজনেবল একটা পেপারের মধ্যে, ডিপেন্ডিং অন দ্য কন্ট্রিবিউশন। আর একটা প্রশ্ন হচ্ছে, আমি যতটুকু আমার মনে পড়ে একটা ইকুয়েশন ছিল বোধহয়, এখন আমি রাইট নাও ইকুয়েশনটা ভুলে গেছি, যে কোন একজন রিসার্চারের তার টোটাল অ্যাচিভমেন্টটাকে হিসাব করা যায় একটা ইকুয়েশন থেকে, ডিপেন্ডিং অন দ্য সাইটেশন, তারপরে পেপারের মধ্যে তার কো-অথরশিপই হোক বা করেসপন্ডিং অথর হোক বা ফার্স্ট অথর হোক, এটার একটা মার্কিং দিয়ে এই ধরনের কোন ইকুয়েশন কি এই ইথিক্যাল বা কারো কোনো পারফরম্যান্সটাকে ভ্যালিডেট করে কিনা, এই দুটো প্রশ্ন। এরকম কোন ইকুয়েশন কি এস্টাবলিশড আছে কিনা? থ্যাংক ইউ। Thank you, Dr. Mohammad Mahabub, for the questions. The first question is that whether there is any publications which made a measurement, যে কোনো reasonable কোনো ক্যালকুলেশন আছে কিনা যে কতজন অথর কতটুকু কন্ট্রিবিউট করলো, এরকম কোনো পেপার বেসিক্যালি নেই ইন মাই নলেজ। কারণ হচ্ছে যে অথরের কোয়ান্টিটেটিভ কন্ট্রিবিউশন, এই কনসেপ্টটা ইটস নট ভেরি নিউ। কারণ আমি যেটা আপনাদেরকে দেখালাম যে
1990 সাল থেকে এটা নিয়ে মানুষ কাজ করছে, দুই একটা পেপার পাবলিশ হচ্ছে, কিন্তু এটা কোনো ম্যাসিভ কোনো মাস স্কেলে এটা নিয়ে কেউ কখনো আলোচনা করেনি, যার কারণে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস এবং অথরদের কন্ট্রিবিউশন নিয়ে কোনো রিপোর্ট এখনো পর্যন্ত নেই বলে আমার ধারণা। যেটা আছে সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে আমাদের টোটাল সাইটেশন, H index and so on, অথবা আমাদের cumulative impact factor, the journal that we're publishing. So those kind of issues are there. But as an individual author, there is no such reference. The other part is that whether there is any equation, or if there is an equation which can be ethically measuring the contribution of the author or not. Now, এখানে আসলে দুইটা বিষয় আছে বলে আমার ধারণা। একটা হচ্ছে যে একজন অথরের ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন, রাইট, একজন আইডিয়া দিল, এটাকে কোয়ান্টিফাই করা লিটারেলি ইম্পসিবল, কারণ তার আইডিয়াটা কতটুকু ভ্যালুয়েবল না, এটা আসলে মেজার করার মতো কোনো বিষয় না। দিস ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে, যেমন আপনি মনে করেন আপনার দুজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ল্যাবে কাজ করছে, কেউ একজন 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা কাজ করছে, কেউ একজন 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা কাজ করছে, but at the same time দুজনের আউটপুট সমান। এখন আপনি কাকে কোন ভাবে কোয়ান্টিফাই করবেন, based on their time given or based on their output? This is also nothing, there is no universal solution to this kind of problem. So in other words, there is no universal equation, and we cannot create any universal equation that can measure every aspect of authorship. It is impossible. So what possibly we can do is that we can minimize the existing problems বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আমরা এই মুহূর্তে আমাদের প্র্যাকটিসটা হচ্ছে যে আমাদের কোনো রকমের কন্ট্রিবিউশনের কোনো কোয়ান্টিফিকেশনের চিন্তা ভাবনা নেই। আমার মনে হচ্ছে ওকে আমি অথর হিসাবে ইনক্লুড করবো, লেট হিম ডু দ্যাট। আমার মনে হচ্ছে ওকে আমি অথর হিসাবে ইনক্লুড করবো না, ওকে আমি বাদ দিয়ে দিলাম, ওর কি কন্ট্রিবিউশন আছে কি নেই সেটা নিয়ে আমি কেয়ার করলাম না। সো এই একটা ম্যাসিভ এই প্র্যাকটিসটা, রং প্র্যাকটিসটাকে মিনিমাইজ করার জন্য একটা মিনিমাম এফোর্ট হচ্ছে কি অথর ক্যাটাগরাইজেশন অথবা ওই ICR যেটা আমরা ডেভেলপ করেছি সেগুলো। কিন্তু বেসিক্যালি আপনি যেটা বলেছেন, which is very right, there is no universal equation which can calculate every aspect of authorship. All right, thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জাস্ট একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ধরেন ওই যে আপনারা বললেন যে আনএথিক্যাল অথরশিপ, একজন প্রফেসর উনি ওই বন্ধু বান্ধব এই যে তুমিও খাও আমিও খাও সিস্টেমে ওনার 300 পেপার আছে শুধু co-author, 7 নাম্বার 5 নাম্বার 8 নাম্বার, তো ওই ইকুয়েশনে ফেললে ওনার এমনিতেই কমে যাওয়ার কথা। ইকুয়েশন দিয়ে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে সেই ক্ষেত্রে উনি যে এমনিতেই মাগনা অথরশিপ নিয়েছেন, তো তার ইন্ডেক্সে ভ্যালুটা কমে যাওয়ার কথা না। রাইট, which is right. Actually আপনি যদি চিন্তা করেন যে প্রফেসর সালেহ নাকিব উনি খুব একটা সুন্দর কথা বলেছেন। উনি বলেছিলেন যে এই সব ইকুয়েশন, এইসব ইন্ডেক্স দিয়ে বেসিক্যালি তেমন কোনো কাজ হবে না যদি উই আর লাইং। এন্ড অ্যাকচুয়ালি আমরা যখন আমাদের প্রথম এই যে ICR রিলেটেড এই পেপারটা যখন সাবমিট করি, আমাদের ওয়ান অফ দ্য কো-অথর হচ্ছেন গিয়ে কর্নেল ইউনিভার্সিটির প্রফেসর জো ম্যাকরেগেনস্টাইন। তো ওনার সাথে যখন আমি প্রথমে এটা নিয়ে রিভাইজ করি বা কনসাল্ট করি, তখন উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে তুমি এটা যদি দাও, মানুষ যদি তোমাকে এটা এই টেবিলটা বা এই ইকুয়েশনের যে প্যারামিটার গুলো এগুলোর ব্যাপারে মিথ্যা কথা বলে, তখন তুমি কি করবা? My answer was very simple, that we have law to prevent thefts, or we have law to prevent any kinds of crime. It does not mean that criminal act is completely gone. It does not mean that criminal act is completely eliminated, because people will find loopholes in the law and they will continue doing the crimes. The same thing is happening here. So until and unless, as Prof Mamun said, that we do not change our individual mindset, we do not correct ourselves, until and unless we can rectify the system in our institution, in our society, we shall not be able to practice ethical, or moral values. আমরা পিছলে পড়বই, যেটা প্রফেসর নাকিব যেটা বলেছিলেন যে এটা আমরা উইক, সেটা আমরা পিছলে পড়বই। সো এটা একটা বেসিক্যালি যেটা আমরা করছি এখন, যে আমি যেটা করে আসছি যে আপনাদের অনেকের সাথে এটা শেয়ার করার পিছনে একটা কারণ হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এবং এই টুলগুলো দেওয়ার অর্থ হচ্ছে যে একটা সেফগার্ড দেয়া, যে লেট আস ট্রাই, where we are going to go, what will be the final achievement, it is we cannot say, we cannot guarantee that. All right, thanks a lot. Okay, thank you very much. ঠিক আছে, presentation outstanding হয়েছে। Okay, thank you.
ওকে, থ্যাংক ইউ ডক্টর তারিক। আমি এবার একটু যেতে চাচ্ছি মিস সায়েদা ফারজানার কাছে। আপনি একটা কোশ্চেন করতে চেয়েছিলেন, তো আপনি যদি বলেন। হ্যালো, আপনাকে শোনা যাচ্ছে, বলেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, এমএ স্টুডেন্ট। তো আমি জানতে চাচ্ছি যে তারিক স্যার বললেন যে অনেক রিনাউন্ড অনেক জার্নাল অনেক ফ্রড বা ইরর আর্টিকেল পাবলিশ করেছে। তো এই ক্ষেত্রে আমাদের এডিটর বা এডিটোরিয়াল লেভেল বা রিভিউয়াররা কি সেটা মানে কোনোভাবে ধরতে পারেননি? আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আমাদের জার্নাল থেকে কি কোনো ধরনের ইভালুয়েশন করতে পারেন না অথরশিপের ক্ষেত্রে? হয় এটা কোনো অনলাইন কোনো ইভালুয়েশন হতে পারে বা আমাদের কোনো স্কাইপি চ্যাট বা কোনোভাবে, কারণ আমি যদি কোনো একটা কাজ করি অবশ্যই আমি খুব ভালোভাবে জানবো। আর আমি যদি কাজটা না করি আর আমার নামটা দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি ওইভাবে আনসার দিতে পারবো না। তো ওইরকম কি কোনো ওয়ে নেই? থ্যাংক ইউ। অলরাইট, ইটস ভেরি ইন্টারেস্টিং। দুটা কোশ্চেনই খুবই সুন্দর। প্রথমটা হচ্ছে যে এডিটর বা রিভিউয়াররা এই ফ্রড বা এররকে ধরতে পারবে কি পারবে না। আমি জানি না যে অবশ্য জানার কথা না আপনাদের, যে কদিন আগে আমি একটা নিউজ পেপার আর্টিকেল লিখেছি যেটা মালয়েশিয়াতে একটা ন্যাশনাল নিউজ পেপার এসছে, রিগেইনিং দ্য ট্রাস্ট অন সায়েন্টিফিক এফোর্ট। তো ওইটাতে আমি কথাটা লিখেছি ক্লিয়ারলি যে একজন এডিটর বা রিভিউয়ারদের পক্ষে এটা আসলে সম্ভব না যে কে কতটুকু এরর করেছে কি করেনি। ফর এক্সাম্পল, আমি আপনাকে যদি এটা খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই, যে কোনো এক রিসার্চার বলতেছে যে তার কাছে 120টা স্যাম্পল আছে কোন একটা ক্লিনিক্যাল ফাইন্ডিংস বা ক্লিনিক্যাল কোশ্চেনের সার্ভের জন্য। তো সেখানে সে 120টা স্যাম্পলের একটা ডাটা টেবল সে প্রেজেন্ট করলো। তো সেখানে 120টা না করে যদি সেটাকে 1200 সে বানিয়ে দেয়, কোনো এডিটর বা রিভিউয়ারের পক্ষে এটা ভেরিফাই করা সম্ভব না। কারণ ইট ইজ ভেরি সিম্পল, ওই কোশ্চেনিয়ার গুলোকে ডুপ্লিকেট করে, ফটোকপি করে বা অন্য কোনো ভাবে ম্যানিপুলেট করে 120কে 1200 বানানো, এটা ইটস ভেরি সিম্পল। এট দ্য সেম টাইম যদি আমরা বলি যে একটা দুইটা প্যারামিটারের ভিতরে লিংক বা কোরিলেশন খোঁজার চেষ্টা করি, যে লেটস সে স্মোকিং ইজ রিলেটেড উইথ দ্য ক্যান্সার, এটা আমরা করতেই পারি। কিন্তু আমরা যদি এটা হাইড করি যে ওই পার্টিসিপেন্টের ভিতরে কতজন অ্যালকোহলিক ছিল, তাহলে কিন্তু এই লিঙ্কটা রাইট অর রং সেটা আইডেন্টিফাই করা কোনো এডিটর বা রিভিউয়ারের পক্ষে সম্ভব না। In other words, editor এবং reviewer has a certain capability, certain ability to identify the error or mistakes or fraud, but it is not guaranteed all the time. সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে জার্নালদের কি অনলাইন এভালুয়েশনের বা অন্য কোনো মেকানিজম নেই যে অথরদের কন্ট্রিবিউশন তারা এভালুয়েট করতে পারবে? বেসিক্যালি এটা নেই, আমার জানা মতে নেই। যেটা আছে সেটা হচ্ছে যে বিভিন্ন বড় বড় জার্নালগুলো ওরা চায় একটা লিস্ট অফ কন্ট্রিবিউশন অফ ইচ অথার্স, সেখানে বলতে হবে যে কোন অথার কি রকমের কন্ট্রিবিউশন করেছে, এবং হুইচ ইজ মোস্টলি, নট মোস্টলি অ্যাকচুয়ালি, in 100% cases those are qualitative, it is not quantitative. In other words, যেটা করা হয় সেটা হচ্ছে যে লিখবে যে author 1, 2, 3 they have contributed in terms of writing a manuscript. It's not that how much or to what extent they have contributed, there is no quantification on that. So again, coming back to the same point, linking with your earlier question, there is no universal standard, and it is practically impossible to implement or impose by the journal to do so, unless individual research group and especially the lead author is doing that. All right, so to some extent I might disappoint you that both the answers are kind of negative for you. All right, okay, thanks. thank you. থ্যাংক ইউ স্যার ফারজানা। আমি এরপরে ডক্টর মনির আহমেদকে একটু বলতে বলবো, ওনার যে কোশ্চেনটা ছিল সেটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Thank you, Professor Dr. Tariq, for your nice presentation and very interesting topic. রাত একটা পর্যন্ত যে লেকচার শুনে সার্থক, I would say. I have one question about API, Author Performance Index. Question is, with seniority, a researcher has to give space fellow researchers to be primary or principal author. As such, his or her API is supposed to go down. Will not it harm the senior researchers? That is my question.
It's a very interesting question, Dr. Munir. Thank you very much. And I'm really glad that you are waking until 1 o'clock at night and listening to this webinar. The answer is simple. Actually, that what I meant and which possibly I missed to discuss, সেটা হচ্ছে যে এখানে প্রিন্সিপাল অথর বলতে শুধুমাত্র সিনিয়র অথরকে বোঝানো হচ্ছে না, কারণ ওই ইকুয়েশনটার ভিতরে দুইটা প্যারামিটার আছে। একটা হচ্ছে যে পিপি, which includes authorship as a primary author and principal author, এবং আরেকটা হচ্ছে পিটি, which authorship for the total of paper. So it means যে একটা পেপারে একজন প্রাইমারি অথর থাকতে পারে, একজন প্রিন্সিপাল অথর থাকতে পারে। Both of them should be given equal credit for the API. All right, so even এমন হতে পারে যে কোনো পেপারে more than one primary author has equal contribution. So all of them should be given equal credit for that. So in other words, a senior author will not decrease their API if they give credit to the primary authors or their research assistants. I hope I made it clear to you. Yeah, thank you for your answer. থ্যাংক ইউ ডক্টর মনির। আচ্ছা, ডক্টর হেলাল কি আছেন? উনি একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন দুইবার আর কি। আমি ওনাকে দেখতে পাচ্ছি না যেহেতু, সো আমি ডক্টর জাকিরের কাছে চলে যাচ্ছি। উনি একটা কোশ্চেন আস্ক করতে চাইছেন, আর আমি একটু রিকোয়েস্ট করব আমাদের অন্য সালেহ স্যারকে এবং অন্য প্যানেলিস্টদেরকেও যেন ওনারাও পার্টিসিপেট করেন আনসার করার জন্য। থ্যাংক ইউ। জি, স্যারকে প্রথমে ধন্যবাদ। আমি স্যারকে শুধু মনে করে দিতে চাই, স্যার আমি খুলনা ইউনিভার্সিটি আপনার স্টুডেন্ট ছিলাম আর কি। আপনি হয়তো আমার চেহারা অনেক চেঞ্জ হয়ে গেছে, নাও চিনতে পারেন। তো আমি জাস্ট কয়েকটা কন্ডিশন একটু বলবো, তারপর একটা কোশ্চেন করে আমি শেষ করবো আর কি। তো আমিও স্যার আপনার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে আমিও বেলজিয়াম থেকে মাস্টার্স এবং পিএইচডি করি। তো আমি যখন পিএইচডি করতে যাই, প্রথম 1 বছরের মধ্যে আমার সাথে আমার যে কো-সুপারভাইজার ছিল সে ছিলেন পোস্ট ডক আর কি। তো ওনার সাথে আমার একটা সমস্যা হয় আর কি। সমস্যা হয় এই অথরশিপ নিয়েই। কারণ হচ্ছে উনি আমি একটা পেপার ম্যানুস্ক্রিপ্ট রেডি করে দিয়েছি। তো আমার মেইন সুপারভাইজার উনি ছিলেন আবার গেন্ট ইউনিভার্সিটির রেক্টর ওই সময়। তো উনি আমাকে সময় দিতে পারতেন না। মেইনলি আমরা ডিপেন্ড করতাম আমার কো-সুপারভাইজারের উপরে। তো আমি ম্যানুস্ক্রিপ্টটা রেডি করার পরে উনি এটা সাবমিট করে দিয়েছেন, এবং এই সাবমিশনের সময় উনি ফার্স্ট অথর হয়েছেন, এবং আমার যে মেইন সুপারভাইজার উনি হয়েছেন লাস্ট অথর। তো পরে আমরা এটাকে সলভ করতে গিয়ে আমাদের আসলে অনেক প্রবলেমই হয়েছে। আসলে এই ইস্যুগুলো আসলে অনেক টাফ হয়ে যায় আর কি এইগুলো সলভ করতে গেলে, কারণ হচ্ছে কো-সুপারভাইজারের সাথে একটা প্রবলেম চলে আসে আর কি। এবং এই জিনিসটা যে বেলজিয়ামের মতো একটা জায়গায় হবে এটা আমি কখনো এক্সপেক্টই করি না কখনো আর কি। কিন্তু আমি এরকম একটা ইয়ার মধ্যে পড়ে গেছি, এবং ফাইনালি যেটা হইলো ওই পেপারটা ইয়ং ইনভেস্টিগেটর অ্যাওয়ার্ডের জন্য আমেরিকান সোসাইটি অফ হিউম্যান জেনেটিক্স থেকে এটা হয়। কিন্তু শেষ পর্যন্ত আমি আর অ্যাওয়ার্ডটা পাই না। শেষ পর্যন্ত আমার ওই কো-সুপারভাইজার যে ছিলেন সেই নেয় আর কি। তো আমি আসলে ফাইনালি এই সিচুয়েশন থেকে করতে পারি না। আর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে স্যার, আমাদের আসলে যেটা নকিব স্যার এবং মামুন স্যার বলতেছিলেন, যে আমি একটু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আপনাকে একটু ইনফর্ম করতে চাই আর কি। আমাদের আসলে বুড়ায় অনেক গলদ রয়ে গেছে আর কি। আমি একটা এক্সাম্পল দিতে চাই, যেমন মিনিস্ট্রি অফ সায়েন্স এন্ড টেকনোলজি আমাদেরকে প্রতি বছর স্যার গ্র্যান্ট দেয় আর কি। সাপোজ এই গ্র্যান্টটা দেয় জুনের মধ্যে আমাদের টাকা শেষ করতে হবে, কিন্তু এই গ্র্যান্টটা দেয় স্যার ধরেন মার্চ এবং এপ্রিল মাসে। উইথিন 3 মান্থসের মধ্যে তারা এই রিসার্চটা করে রিসার্চের আউটপুট এবং প্লাস তাদের ফাইন্যান্সিয়াল যে এক্সপেন্ডিচার এটা আমাদেরকে সাবমিট করতে বলে। সো এই ধরনের প্রবলেম আমাদের মধ্যে আছে আর কি। আমাদের বুড়াই আমাদের এরকম প্রেশারের মধ্যেও আছে আর কি। আর আমাদের যে পেপারের ব্যাপারটা পুরোটাই হয়ে গেছে স্যার আমাদের বাংলাদেশের অ্যাসপেক্টে, যে আমরা যারা একাডেমিশিয়ান, এটা অনেকটা বেশিরভাগ টিচাররা বা একাডেমিশিয়ানরা এটাকে নিয়ে নিচ্ছে অনেকটা প্রমোশনের একটা ব্যাপার হিসেবে আর কি। আপনার প্রেজেন্টেশনে আমি যেটা করতে বলবো যে স্যার একটু, যে আমরা আসলে অনেকে কিন্তু এই কোয়ালিটিও মেনটেন করতেছি না আর কি। এই প্রমোশনের জন্য আমরা যে করতে গিয়ে আমরা কোয়ালিটি মেনটেন করতেছি না। আমরা হয়তো কেউ হয়তো লো কোয়ালিটির যে গুলো আছে আর কি, জার্নাল গুলো আর কি, যেগুলোকে আমরা শর্ট জার্নাল বা প্রিডেটরি জার্নাল বলি, এখানেও কিন্তু পাবলিশ করতেছে। এবং এখানে আমাদের বাংলাদেশে ওরকম প্রত্যেকটা ইনস্টিটিউটে কিন্তু ওরকম কোনো বডি নাই যে যারা এগুলোকে চেক করতেছে। এবং বেশিরভাগ রেজাল্ট গুলাই দেখা যাচ্ছে যে হয়তো টাকা দিয়ে আমরা হয়তো পাবলিশ করতেছি, এবং এটা একটা যেটা নকিব স্যার বললো যে একটা সিন্ডিকেট হয়ে গেছে এবং ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার হয়ে গেছে। পাবলিশাররা এটা পাবলিশ করতেছে, কিন্তু রেজাল্ট কি বা এটার কতটুকু অ্যাকসেপ্টেবিলিটি কি, এটা হয়তো আমরা এখন পর্যন্ত জানি না। তো ফাইনালি আমার আরেকটা কোশ্চেন, যে স্যার আপনি আপনার প্রেজেন্টেশনের সময় আপনি বলতেছিলেন যে আপনারও একটা প্রেশার আছে, যে আপনাকে প্রতি বছর 4টা করে পিয়ার রিভিউ পেপার করতে হয় আর কি।
এটাও কি মানে কতটা অথেন্টিক হইতে পারে যে একজন রিসার্চার কয়টা পেপার হইতে পারে, মানে এটা কি একটা বাইন্ডিংস দিয়ে দেওয়া যে অ্যাট লিস্ট 4টা পেপার করতে হবে আর কি? জি স্যার, আমি যদি All right. Zakir, thank you very much. Definitely, I do remember you. আমি তোমাকে খুব ভালোভাবেই তোমাকে মনে আছে, তোমার যদি দাড়ি হয়ে গেছে, আমারও দাড়ি হয়ে গেছে, আমারও দাড়ি ছিল না যখন তুমি আমার স্টুডেন্ট ছিলে। So anyway, তোমার experience in Belgium is quite unfortunate, but the reality is that it is everywhere. Belgium বলে যেটা exception হবে বা developed country বলে যেটা exception হবে, there is no reason to think about it. কারণ তুমি যদি দেখো, খেয়াল করে থাকো যে আমি ওই fraud বা suspected fraud এর কারণে retracted paper এর সংখ্যা, highest number of paper is coming from United States. Second highest is Germany, then Japan, and then China, and so on. So these 4 countries basically comprises 75% of the total retracted papers based on fraud and suspected fraud. So এটা ভাবার কোনো কারণ নাই যে ওই দেশগুলো পশ্চিমা দেশ বলে বা ওই দেশে অনেক সভ্য দেশ বলে বা ফার্স্ট ওয়ার্ল্ড বলে তারা আসলে এই সব দোষ থেকে মুক্ত, সেটা ভাবার কোনো কারণ নাই। তবে which is very sad for me to think and imagine যে ওদের দেশে এখন যে কাজগুলো হচ্ছে, যে ওদের দেশে কারা ফ্রড করছে কি করছে না সেটা এভালুয়েশন করতেছে গ্রুপ অফ পিপল, there is a body for it. If they start doing the same thing in Bangladesh, I believe Bangladesh will lead that kind of pie chart. Bangladesh or India or Pakistan or China. The reason is that I am actually editor of a journal here, and I'm receiving a lot of papers from different parts of the world every month. And if I look at the paper, if I look at the paper, I look at the data, although without understanding whether they have manipulated or not, but I can see that there is a manipulation there. And then I ask questions to the authors that how did you manage to get it at individual level? And at the end, I get the answer which is not acceptable, so I reject it. So the summary of this, the story is that তুমি যেটা এক্সপেরিয়েন্স করেছো বেলজিয়ামে, which is universal. বেলজিয়াম বলে যে তুমি এটা করবে না বা এটা আশা করার, তুমি নতুন বলে বা ইয়াং বলে তুমি আশা করেছিলে, কিন্তু আসলে আশা করার তেমন কোনো কারণ নেই। বরং তুমি তোমাদের ইয়াং জেনারেশনকে ওয়ার্ন করতে পারো যে wherever you will go, you shall see the same thing. Your final question, যে আমি একটা ইউনিভার্সিটির এখানে প্রফেসর, আমাদের কেপিআই হচ্ছে 4টা Q1 পেপার পাবলিশ করা, সরি ISI পেপার বা ওয়েব অফ সায়েন্স এনলিস্টেড পেপার পাবলিশ করা। How logical is this? Given my personal opinion, it is not logical at all. All right, but given the current scenario, that how the things are going everywhere, the authority, the institution have no other options. Currently, একই institution we have people, we have academicians, they are publishing 150 papers a year, and they are also professor. And how come they will give me salary if I do not even publish 1, 2, 3, or 4 papers? It's very simple to them, because those people who are publishing 50, 100, or 150 public papers, they will question the employer that why, how come that those people who are having only 30, 40 papers, they become professor, while we are having 500 papers and we are still having the similar salary? So there is a very tricky situation here. Neither I can support the organizational practice, nor I can ignore the need that each and every individual should try to do some research and get some publications. Yes, sir. Thank you. All right, thank you Zakir. Thank you. Thank you, Dr. Zakir. আমি রিকোয়েস্ট করবো আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে, মানে আর কোনো কোশ্চেন আসলে নাই, আমরা এখানে দেখিনি, বাট প্যানেলিস্ট স্যাররা যদি কেউ কিছু বলতে চান এই কোশ্চেনগুলো যেগুলো আসছিল সেটা সম্পর্কে। ডক্টর শামস কি আছেন? ডক্টর শামস, আপনি কি কিছু বলতে চান? ডক্টর আব্দুল্লাহ শামস? আচ্ছা, সিন্স আমাদের আসলে রানিং আউট অফ টাইম আমরা, সো আমি আহ্বান করব আমাদের প্রেসিডেন্ট ডক্টর বাসিতকে, সো লাস্টিং কনক্লুডিং কিছু কথা বলার জন্য। থ্যাংক ইউ ডক্টর সাবরিনা। আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, সরি, আসলে আমি একটু হেলথ প্রবলেমে আছি, যার কারণে আমার ভিডিওটা অন করতে পারতেছি না। এক্সট্রিমলি সরি। প্রথমে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ, সকল পার্টিসিপেন্টদেরকে এবং প্রফেসর তারেককে
অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা টাইটেল থেকে বুঝতে পারি নাই যে এই প্রেজেন্টেশনটা এত ভালো হবে, বা মানে টোটাল টকটাই মানে আমি পার্সোনালি খুবই মানে এনজয় করছি, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দেশের বাইরে থেকে যে আমাদের NYAB তে কন্ট্রিবিউট করতে চাইছেন এবং এত সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়েছেন আজকে, যেটা আমাদের ছাত্রদের জন্য খুব খুব এবং আমাদের জন্য খুবই কাজে লাগবে, উপকারে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা ব্যাপার, প্রফেসর আব্দুল্লাহ আল মামুন স্যার এবং প্রফেসর নাকিব স্যার দুইজনই কিন্তু আমাদের NYAB এর অ্যাডভাইজার। তো মঞ্জুর স্যার মানে এটা মিস করছেন। তো আব্দুল্লাহ আল মামুন স্যার আমাদের একজন অ্যাডভাইজার। আমাদের 11 জন অ্যাডভাইজার রয়েছেন, এর মধ্যে ওনারা দুইজনই আমাদের অ্যাডভাইজার, এবং ওনাদেরকে মানে একদম হার্টিয়েস্ট থ্যাঙ্কস। যে আমি জানি নাকিব স্যার একটু আর্লি বেডে যান, তারপরে উনি যে ওনার পুরো সময়টা আমাদের সাথে থাকছেন এখানে, এবং মামুন স্যার অনেক ব্যস্ত থাকেন। উনি অনেক মানে বাংলাদেশের একজন মানে খুবই রিপোর্টেড রিসার্চার, এবং তিনি যে সময় বের করে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের সাথে ওনাদের নলেজ শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে। ডক্টর সাবরিনাকে পুরো এই ওয়েবিনারটা অ্যারেঞ্জ করার জন্য উনি আপনি অনেক এফোর্ট দিয়েছেন, যা এবং মঞ্জুর স্যারও এটাকে হেল্প করছেন, তো আপনাদের দুজনকে ধন্যবাদ। আর প্রফেসর তারিকের প্রেজেন্টেশনের ব্যাপারে একটু বলতে চাই যে জাস্ট একটা ব্যাপারে আমার একটু মানে ইয়ে লাগছে, যে প্রিন্সিপাল অথরটা মানে আরেকটু যদি আপনারা ডিফাইন করেন আর কি, এবং প্রাইমারি অথরটা আমি একটু মানে ডাউট আর কি, যে প্রাইমারি অথর বলতে অনেক সময় মানে যাদের ফার্স্ট অথর হয়, আসলে আমি দেখি যে আমার স্টুডেন্ট যে ফার্স্ট অথর থাকে সে আসলে অনেক কিছু করে, এবং পুরো ড্রাফট করা থেকে শুরু করে অ্যানালাইসিস করা থেকে শুরু করে ফিগার গুলো ডেটা গুলো প্রসেস করা থেকে শুরু করে, যে ফার্স্ট অথর যে সে আসলে তার কন্ট্রিবিউশন অনেক হাই থাকে, অনেক ভালো কন্ট্রিবিউশন তার থাকে। সো এটাতে অন্য কোনো নাম যে এই তার কন্ট্রিবিউশনের সিগনিফিকেন্স দিয়ে অন্য কোনো নাম প্রাইমারি অথর মানে কোনো কারণে এটা একটু লেস এমফাসাইজ হয়ে যায় কিনা, জাস্ট এটা একটু খেয়াল করার জন্য আর কি আপনাদের। হ্যাঁ, ফিউচার আপনি যেমন অনেক কাজ করতেছেন, জাস্ট এটা আমার একটা আর কি মানে ইয়ে দিয়ে রাখলাম আর কি, যে আমি এখানে একটু ইয়ে মনে করি যে প্রাইমারি অথর এটা একটু লাইট হয়ে যায় কিনা মানে এস পার কন্ট্রিবিউশন। আর একটা ব্যাপার আমি সবসময় বলতে চাই, যে আপনাদেরকে বলবো যে ফ্যাসিলিটিস, ফান্ড বা পজিশন এগুলোর উপরে বেস করে যেন কখনো কেউ অথরশিপে আসতে না পারে। আমার নিজের একটা ছোট ল্যাবরেটরি আছে, আমাদের ছোট ল্যাবরেটরি অনেক যন্ত্রপাতি আছে, প্রচুর স্টুডেন্ট বাংলাদেশের কাজ করে, বাট কখনোই মানে কোন স্টুডেন্ট আমার ল্যাবের ইকুইপমেন্ট ইউজ করছে বা স্পেস ইউজ করছে এই জন্য আমার নাম অথরে দেওয়া আমি এটা কখনোই সাপোর্ট করি না। আমরা যেগুলো আইডিয়া নিজেরা ক্রিয়েট করি, যেসব আইডিয়া থেকে আমরা নিজেরা কাজ করি, ওইগুলো দিয়ে আমরা পেপার পাবলিশ করি। এতে আমাদের বছরে 2টা 3টা বা 4টা পেপার হয়, এক্সপেরিমেন্টালি বেশি পেপার হয় না, বাট উই আর হ্যাপি। আমাদের ছাত্র যদি একটা পেপার পাবলিশ করে, এটা আমরা খুব মানে মন থেকে আমরা বুঝি যে ইয়েস আমরা আমাদের ম্যাক্সিমাম এফোর্ট দিয়েই আমরা এই পেপারটা পাবলিশ করছি। সো এই ব্যাপারটা টোটালি একটু ডিসকারেজ করার জন্য আমি প্রফেসর তারিককে অনুরোধ করবো যে কোনোভাবেই যেন লজিস্টিক সাপোর্টের কারণে কেউ যেন মানে অথর হিসেবে আসতে না পারেন। এখানে ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন ছাড়া অথরশিপ আসলে নেক্সট ইম্পসিবল হওয়া উচিত। আর ফাইনালি আমি আবার বলবো যে আমাদের পার্টিসিপেন্ট আপনারা রেজিস্ট্রেশন করছেন, আপনারা যে রেজিস্ট্রেশন ফি দিচ্ছেন এটা আমরা কোভিড-19 এর 50% কোভিড-19 এফেক্টেড পিপলদেরকে ডোনেট করব। তো আপনাদের এই জেনারসিটির জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ, এটুকু আমি বলে। আর আমি হচ্ছে অ্যাপোলজিস করে নিচ্ছি আমাদের যে আরো দুজন প্যানেলিস্ট ছিলেন বা যারা ছিলেন, আমরা সময়ের কারণে আসলে 9:30 অলরেডি আমরা এক্সিড করে গেছি, সময়ের কারণে হয়তো আমরা বেশি সময় দিতে পারি নাই, একটু টাইম রেস্ট্রিক্টেড ছিল। হ্যাঁ, সো আপনাদের কাছে সরি যে আপনারা আরো বেশি সময় দিতে পারি নাই। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, মঞ্জুর স্যার, সাবরিনা, নাকিব স্যার, মামুন স্যার, প্রফেসর তারিক, সবাইকে আপনাদেরকে ধন্যবাদ, সকল পার্টিসিপেন্টকে ধন্যবাদ। এবং ভবিষ্যতে আমাদের যেগুলো মানে ইভেন্ট থাকবে আপনারা পার্টিসিপেট করবেন, আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন, এইটুকু বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড গুড নাইট। ডক্টর সাবরিনা। সো থ্যাংক ইউ ডক্টর বাসিত। আজকে আর কিছু বলার নেই, আমাদের অনেক রাত হয়ে গেছে, কারণ স্পিকার অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে আছে, ওখানে অনেক রাত, অনেক জাপান থেকে অনেকে জয়েন করেছে। তো আজকের মতো সবাইকে খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আমি একটু ইন্টারফেয়ার করতে পারি? জি স্যার, হ্যাঁ মঞ্জুর স্যার বলেন। সরি, থ্যাংক ইউ ফর দ্য ফ্লোর। বেসিক্যালি আই ওয়াজ অলসো এ প্যানেলিস্ট। আমার ব্যক্তিগতভাবে কিছু বলার অন দ্য টপিক সুযোগ তেমন হয় নাই, কিন্তু ওভারঅল কথাবার্তায় চমৎকারভাবে ফুটে উঠেছে। ডক্টর তারিক কিন্তু বেশ কিছু রেকমেন্ডেশন দিয়ে গেলেন আমাদের ইয়াং রিসার্চারদের জন্য,
এটা আমাদের মনে হয় একটু খেয়াল করাটা দরকার। যেমন আমরা যেন আমাদের যে স্পেলিং, যে নাম আমরা ব্যবহার করব, সেই নাম ব্যবহারে যেন আমরা শুরু থেকেই কনসিস্টেন্ট থাকি। হ্যাঁ, এবং এখানে আরো একটা গুরুত্বপূর্ণ, আমরা যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করছি, সেই ইমেল অ্যাড্রেসও যেন কেউ ইয়াহু, মানে একই সঙ্গে আমি ইয়াহু করছি বা জিমেল করছি, কিন্তু আমি যখন পাবলিকেশনে যাব তখন যেন সেই ইমেল অ্যাড্রেসের ব্যাপারেও যেন আমার থাকে, ইন্টিগ্রিটি থাকে। এতে করে একজন পার্সনকে আইডেন্টিফাই এবং তার পার্সনের কেরিয়ার বিল্ড আপ করার জন্য যে সমস্ত এভেলেবল ইন্টারনেট এগুলো আছে, ম্যাট্রিক্স গুলো আছে বা সাইট গুলো আছে, স্কোপাসের কথা বলা হচ্ছে, অর্কিড সহ অন্যান্য, তাহলে সেখানে একটা প্রোফাইল উইথ কোর্স অফ টাইম ডেভেলপ হতে থাকবে। এটা গুরুত্বপূর্ণ। ডক্টর তারিক ঠিক এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি চ্যাট বক্সে একটা লিঙ্ক শেয়ার করেছেন। এই লিঙ্কটি খুব সম্ভবত উনি ওনার আলোচনায় উনি বলেছেন, যেখানে অথরদের ক্যাটাগরাইজেশন নিয়ে যে প্রচলিত বিষয়গুলো বা কিরকম ওয়েটেজ দেওয়া দরকার, এই ব্যাপারে সেই লিঙ্কে উনি হয়তো একটা শেয়ার করেছেন, যেটা আমাদের যারা এখানে পার্টিসিপেন্ট আছি তারা দয়া করে বিষয়টিকে একটু করবেন। আসলে এই যে টপিকটা নিয়ে আজকে কথা হলো, এটা খুব বেশি শোনা যায় না এবং বা খুব বেশি প্র্যাকটিসও হয় না। আমরা এটা যত বেশি প্র্যাকটিস করব, আমরা এটা যত বেশি বেশি বলবো, আমরা এটাকে যত বেশি উচ্চারণ করব, তত আমার মনে হয় একদিন এই কালচারটা বাংলাদেশে ডেভেলপ করবে। আসলে এই কালচারটি বা এই বিষয়টি যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি আমাদের অনেকের অজ্ঞাত। ডক্টর তারিকের কতগুলো স্লাইডে সেটা বেরিয়ে এসছে যে এটা যে একটা কনসিডারিং ফ্যাক্টর, এই বিষয়টি সম্পর্কে আমাদের অনেকের নলেজ নাই। অথরদের পজিশন কি হবে, কন্ট্রিবিউশন স্কেলটা কিরকম হবে, তাদের কন্ট্রিবিউটরি রোলটা যে এখানে হতে পারে। যেহেতু একটা প্রবাদে আছে, পাবলিশ অর পেরিশ, হ্যাঁ, হয় তুমি পাবলিশ করো অথবা তুমি ফুরিয়ে যাও। তো এই চাপটা তো আমাদের ভিতরে আছেই। তো সেই চাপটাকে মাথায় রেখেই আমরা যেন কোয়ালিটি পাবলিকেশনের দিকে যেতে পারি, যেখানে আমাদের কোয়ালিটেটিভ কন্ট্রিবিউশন থাকবে, যেটাকে আমরা কোয়ান্টিটেটিভলি এস্টিমেট করার মাধ্যমে আমাদের কেরিয়ার, আমাদের প্রমোশন, আমাদের ডেভেলপমেন্ট, আমাদের কি বলে রেমুনারেশন যে স্কেল গুলো আছে আমাদের বিভিন্ন ইসে, সেগুলোতে যেন আমরা এটাকে হালাল করে নিতে পারি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অনেক সময় নিয়ে নিলাম। আমি ধন্যবাদ জানাই NYAB কে, ডক্টর তারিককে এখানে ফ্লোর দিয়ে করার জন্য, এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ধন্যবাদ দিচ্ছি প্রফেসর ডক্টর তারিক রহমান, যিনি বর্তমানে মালয়েশিয়াতে এখন ঠিক সম্ভবত 11:42 বাজতেছে, ক্লোজ টু মিডনাইট, উনি আমাদের সঙ্গে আছেন। আমরা মনে করি তার সমর্থন ইন কোর্স অফ টাইম, ইন দ্য ডেজ টু কাম আমরা পাবো, এবং আমরা আরো বড় পরিসরে যদি সম্ভব হয় তখন আমরা আবার এই আইডিয়া এক্সচেঞ্জ করব। এই কোভিড এর এই সময় আমরা এটা আয়োজন করতে পারলাম এরকম ঘরে বসে রাত 10টা-11টার সময়। এটা হয়তো বা এই জুমের মাধ্যমে করা স্কোপ আছে বলে এটা সম্ভব হয়েছে। তো সেই জন্য একেও জুম ইসেকেও আমাদের ধন্যবাদ জানাচ্ছি। তো সবকিছু মিলিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওভার টু সাবরিনা ইলিয়াস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্রফেসর তারিক যদি এক মিনিট যদি লাস্ট কিছু বলেন, সাবরিনা, প্রফেসর তারিক যদি লাস্ট কিছু বলেন আর কি। ডক্টর তারিক আপনি যদি কিছু বলেন। Thank you very much. I think it's too late. Number one is, of course, Manjur was highlighting that I shared one link with you. So there will be a questionnaire there. If you can, আপনারা যদি এটা পারেন একটু কাইন্ডলি যদি এই কোশ্চেনটা ফিল আপ করেন, it will help us. এই কোশ্চেনটাতে বেসিক্যালি আমরা হাইলাইট করেছি যে যেটা প্রফেসর বাসিত এই কোশ্চেন করেছিলেন, যে আমরা প্রাইমারি অথর বা প্রিন্সিপাল অথর বা কো অথর বলতে কি বোঝাচ্ছি বা কি বোঝানো উচিত, আপনারা কি মনে করছেন? এই দুটো অপিনিয়নই এখানে দেওয়া সম্ভব। সুতরাং ইফ ইউ গো টু দ্যাট লিঙ্ক এবং আপনারা যদি এই গুগল ফর্মটা ফিল আপ করেন, ইট উইল হেল্প আস ইন টু ওয়েজ। নাম্বার ওয়ান, যে আপনারা আপনাদের অপিনিয়ন করে জানাতে পারলেন, এবং আমরা এগুলো কম্পাইল করে আমরা যে পেপারটা তৈরি করছি এখন সেটা হয়তো সাবমিট করতে পারবো আর কি। এটাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর NYAB to is that you have invited me and you have allowed me to share my views. Some of them are very personal views, but I'm glad that many of you like it. I'm truly glad about it, and I'm truly glad that you are all serious and enthusiastic and sincere about it, that one day inshallah this will come in the right practice for all of us as a scientific author. Thank you very much for all of you. All right. থ্যাংক ইউ ডক্টর তারিক। আমি একটা জিনিস খেয়াল করলাম যে কোরেসপন্ডিং অথর টার্মটা আসলে বেশি ইউজ হয় নাই। এনিওয়ে, সো সবাইকে খুব অসংখ্য ধন্যবাদ। ডক্টর মঞ্জুরকে স্পেশালি বিশেষ করে ধন্যবাদ, কারণ স্যার চেয়ারম্যান ছিলেন পুরা ইয়ার টাইমটায়।
সেজন্য উনি যে প্যানেলিস্ট এটা আমরা ওনাকে মানে বলে আর কি পরে বলতে হয়েছে। এনিওয়ে, তাহলে সবাইকে অনেক ধন্যবাদ, আজকের মতো খোদা হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।